ঘামাচ্ছি। কি আশ্চর্য, ড্যাডি ওই গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তি। যদি ওখানে অসামাজিক কোনো ঘটনা ঘটে, ড্যাডি তাতে ইন্টারফেয়ার করবে না? কেসটার সঙ্গে আমার ব্যক্তিগত মান মর্যাদা জড়িত আছে কল্যাণ। কেসটা তোমাকে টেক আপ করতেই হবে। ওখানকার থানা অফিসার সেইভাবে রিপোর্ট করাবে। আমি চাই মিনিমাম 3 বছর শাস্তি হোক। আমাকে মাফ করবেন, আপনার কথা রক্ষা করতে গিয়ে আমি আইনের কাছে কিছুতে অপরাধী শাস্তি পারবো না। ছেলেটা যদি সত্যি ছিনতাই থেকে প্রমাণিত হয়, তাহলে প্রচলিত আইন অনুসারে তার 3 মাস জেল হবে। আমার বাবার জন্য? এই ছেলে, আমার বাবা কেন, আমার বাবা সঙ্গে বিধাতা এসেছে অনুরোধ করে, তবু আইনকে আমি কিছুতে প্রত্যাখ্যান করতে পারবো না। আশা করি মানে স্পষ্ট জবাবে আপনি দুষ্ট হবেন না। বিয়ের আগে লোকটার তো সুখ্যাতি করতে ড্যাডি বলতে ছেলেটি একটি জিনিয়াস দেখতে তো এত করে তুমি অনুরোধ করলে। এই বয়সে কত স্ট্যান্ড দেখলাম, নতুন পাস করে বেরিয়েছে, 4 বছর হয়ে যায়, মানুষ হয়ে গেছে। নমস্কার 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 নমস্কার। কখন এলেন? এই তো একটু আগে। আপনার সঙ্গে আমার একটু জরুরি কথা আছে মশাই। তোমরা কথা বলো, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি। আচ্ছা বাবুনি। আচ্ছা বলুন কি জানতে চান? আপনি যে শিবনাথ রায় ছেলেকে বস্য নিয়েছেন, এই কথা তো আমাকে বলেননি মেয়ে মশাই। হঠাৎ বললাম কি আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করেছে? না তেমন কিছু নয়, ওরা তো কাছাকাছি আছে, যে কোনদিন কল্যাণের সঙ্গে যোগাযোগ করতে পারে। আপনি হয়তো জানেন না, কল্যাণের বাবা জীবন ছিনতাই করে ধরা পড়ে ওই জেল হাজতে আছে। হ্যাঁ আমি সব জানি। হ্যাঁ শিবনাথ রায় আমার বাড়িতে এসেছিল। সর্বনাশ, হঠাৎ যদি এখানে এসে হাজির হয় আর কল্যাণ যদি জানতে পারে শিবনাথ রায় তার বাবা, ও সব সর্বদিন চলে যাবে। আপনি তো জেনে শুনে কিভাবে চুপ করে আছেন আমি ভেবে পাচ্ছি না। আচ্ছা মশাই বলছিলাম, আপনার তো ওপর মহলে অনেক প্রভাব প্রতিপত্তি আছে। হ্যাঁ আছে। কোন রকমের কল্যাণকে এখান থেকে অন্য বদলি করে দিতে পারেন না? সব করি, দিনকে রাত করার ক্ষমতা আমার আছে। তোকে অসৎকে সমাজে করতে পারি। আর তা যদি পারেন আমি চিরদিন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। তাছাড়া ওই অভয় দাদাকে কি করে এই বাড়ি থেকে জানানো যায় সেই কথাটা চিন্তা করে দেখুন। হচ্ছে শিবনাথ রায়ের পুরনো চাকর, যত নষ্টের মূল হচ্ছে ওই হারানো জাদাই। খেতে খেতে হ্যালো, চহড়া নিবাসী বাবু সুভাষচন্দ্র রায় গদাধরের ভূমিকায় অভিনয় সন্তুষ্ট হয়ে সঞ্জয় রায়কে 100 টাকা পুরস্কৃত করলেন। ধন্যবাদ। মিথ্যা মামলায় জড়িয়েছে সঞ্জয় সেন। হারামির বাচ্চা বিনোদকে চেপে ধরেছিলাম। সে বলল সঞ্জয় বাবু আমাকে যা শিখিয়ে দিয়েছে আমি তাই করেছি। সবই বুঝতে পারছি ভাইকে, কিন্তু পুলিশ যখন ধরেছে মামলায় যাবার হবে, তবে সঞ্জয় বাবু চেষ্টা করবে ওর যাতে কঠিন শাস্তি হয়। আমার জেলার পুলিশ সুপার মামলাটা হওয়ার আগে এই হাতের সুটটা হবে না। করে মরবি, আমার জানে ভয় দেওয়ার বলে কিছু নেই। মাসিমার হুকুম ফেলেই আজই ওই সানা আরবির বাচ্চা সঞ্জয় সেনকে রাস্তার মাঝখানে ফেলে বাচ্চাকে ধরাই দেব। তারপরে যা হয় হোক, তার জন্য আমি প্রস্তুত। আপনি হুকুম দিন মাসিমা। হারামির বাচ্চা সঞ্জয় সেনকে আজই রাস্তার মাঝখানে ফেলে ধরাই দিই। হাতে করে পুলিশকে লাগে খারাপ হয়ে যাবে। কি খারাপ হবে শুনি? জেল না হয় ফাঁসি, তাতে মরতেই তো হবে। তবে মার পাহাড় আগে 2-4টে জানোয়ারকে খতম করেই মরব, এটাই আমার নীতি। না বাবা, তোমাদের সামনে আমি একমত হতে পারছি না। আমার
দীপক যদি অপরাধ করে থাকে নিশ্চয়ই তার শাস্তি হবে, আর নির্দোষ হলে সসম্মানে সে মুক্তি পাবে। চল মাসিমা, আপনার চিন্তাধারা সম্পূর্ণ ভুল মাসিমা। মাইকেল, বিষয় সম্পত্তি নিয়ে দাদার সঙ্গে আমার ঝগড়া হয়। দাদা নিজে বৌদির হাতে একটা দায়ের বসিয়ে দিয়ে থানায় গিয়ে আমার নামে ডায়েরি লেখায় আমি নাকি বৌদিকে খুন করতে উদ্যোগ করলাম। আর দেখা সাক্ষী দেয় ওই হারামির বাচ্চা সন্ধ্যায় সেন। এখানে আমার 2 বছরের জেল হয়, দোষ না করেও আমি শাস্তি পেলাম। ওই তোমাদের এই ভগবান আমাকে তো নির্দোষ করে খালাস পাইয়ে দেয়নি। আল্লাহ ভগবান এই সবই ধাপ্পাহাত এই যুগে বিচারের বা নীরবে মুক্তিতে কাটে। তাই আমার নীতি হচ্ছে কাপুসের মতো না শুনে দুশ্মনকে নিজের হাতেই খতম করতে, তার সঙ্গে জেল ফাঁসি যা হয় হোক। ওর কথা আপনি কিছু মনে করবেন না মাসিমা, ছেলেটা পরে পরে একটু উগ্র প্রকৃতির। মামলায় কি হবে তা জানি না একমাত্র ভগবান। টাকা পয়সা খরচ করতে পারলে হয়তো রেহাই পেত। আপনি একবার দারোগার কাছে গিয়ে বলুন না মাসিমা। না না সম্ভব না, সেটা হবে আমার মৃত্যুর স্বামী। মাসিমা, সঞ্জয় সেনের অতীত ইতিহাস তোমরা জানো না। আমাদের এই দুরবস্থার মূলেই আছেন উনি, তোমার মেসমশাইকে। ওই লোকটাই বিপথে চালিত করেছে। কি বলছেন মাসিমা? সঞ্জয় বাবু আমাকে আমাকে মার্জনা করো বাবা। চোখের মাথায় আমি কথাগুলো বলে ফেলেছি। নিজের চরিত্রে যদি সফলতা থাকে কেউ কাউকে বিপথে নিয়ে যেতে পারে না। দোষ তোমার মেসমশাই, সঞ্জয় সেনের নয়, সঞ্জয় সেনের নয়। সঞ্জয় সেনকে তারা আগে থেকেই চিনতেন। সঞ্জয় সেন অমানুষ ঠিকই, তবে এই অবস্থায় উনি মুখ ফিরে নিতেন না বলেই আমার বিশ্বাস, বলেই আমার বিশ্বাস। সঞ্জয় সেনকে আমি দীর্ঘদিন আগে থেকেই চিনেছি। ও লোকটা একটা শয়তানের শিরোমণি। আমাকে নরকের পথে নামিয়ে দিয়ে নিজের আখের কুচি নিয়ে ওই হৈমন্তপুর থেকে পালিয়ে এসেছিল। দেখুন সিদ্ধান্ত যা বলেছেন বলেছেন, আর বলবেন না। শুনলে লোকে আপনার মুখে থুতু দেবে, বলবেন যে আপনি একটা বদ্ধ পাগল। আপনি বিশ্বাস করুন নন্দী মশাই, আমি চিরদিন ভিখারি ছিলাম না। হয়তো ছিলেন না, কিন্তু এখনো সব কথা বললে তো বিশ্বাস করবে। আপনাকে যে আমি কি করে বোঝাবো? আমি তিন ভিখারি নই। এই জেলার পুলিশ সুপার আমার নিজের, মানে ওর সঙ্গে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক জড়িয়ে আছে। ওই কল্যাণ আমার। তাহলে আমাকে না দেখে আপনার সেই শালিক ছেড়ে অফিসারকে গিয়ে বলুন যে দীপকের মুক্তির ব্যবস্থাটা করে দিন। সেটা সম্ভব নয়। কেন সম্ভব নয়? এর উত্তর আমি দেব না। আর সম্ভব নয়। মানুষের জীবনে এমন ঘটনা ঘটে যার উত্তর দিতে গেলে লজ্জায় মাথায় হেট হয়ে যায়। আপনার ওই গোপনীয় ব্যাপার আমি জানতে চাই না। এখন আমি আপনাদের জন্য কি করতে পারি সঞ্জয় বাবু, আপনার গল্প তাকে বলে দয়া করে আমার দীপকের মুক্তির ব্যবস্থাটা আপনি করে দিন। কিন্তু একটা নির্দোষ ছেলের লাইফটা এমনি ভাবে বরবাদ হয়ে যাবে এটা আপনারা নিশ্চয়ই চাইবেন না। আমি হাত জোড়ো করে আপনার কাছে একটা বিনতি করছি নন্দী মশাই। ওর মায়ের মানসিক অবস্থাটা আপনি নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। আপনাদের মনোবেদনা আমি উপলব্ধি করতে পারছি।
তবে আপনারা যখন দীপকের মুক্তির একটা প্রস্তাব আমাকে দিলেন, আমিও একটা প্রস্তাব আপনাদের কাছে রাখতে চাই। যদি রাজি থাকেন, দীপককে আমি বেকসুর খেলা করিয়ে দেব। বলুন, আপনার যে কোনো প্রস্তাবে আমরা রাজি আছি। আপনি আমাদের মানসিক অবস্থাটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার বয়সটা কত বলে আপনাদের মনে হয়? 65 হবে। মাথার চুলগুলো উঠে গেছে বলে মনে করেছেন আমি বৃদ্ধ হয়ে গেছি। এই মাঘে আমি 45-এ পাবো। কিন্তু আপনার অত বড় ছেলে চন্দন কম বয়সে বিয়ে করেছে, কি মারা গেল, আর আমি বিয়ে শাদী করলাম না। তা মনে করুন, ঘরে যদি স্ত্রীলোক না থাকে, সে সংসারে কি লক্ষ্মী থাকে? তা সংসারে মূল বর্ষ করে মানুষ। সে তো বটেই, সে তো বটেই। ওই তাই বলছিলাম যে ওই আপনি যদি বিভা যদি আমার সংসারের ভাতটা নেয়, বিভাগের মুক্তির ব্যবস্থা আমি নিশ্চয় করব। সঞ্জয় বাবু আমার বন্ধু, আমার পুরোদমি করতে পারবেন না, অনেক গোপন ইতিহাস আমার জানা। এটা খুব আনন্দেরই কথা। দীপা আপনার ঘরে যাবে। চন্দনের সম্মতি আছে বলে আমি জেনেছি। না না, চন্দনের বিয়ের কথা আপাতত আমি ভাবছি। তাহলে মানে বিয়েটা আমি নিজেই করতে চাই। এই বুড়ো বয়সে বিয়ে করবেন আপনি, তাও আপনার মেয়ের বয়সী একটা মেয়েকে? আপনি কি মানুষ? কি শোনাবেন আপনি? আপনি যদি মানুষ হতেন তাহলে এমন জঘন্য প্রস্তাব আপনি করতে পারতেন না। আমার ছেলে জেলে পচে মরুক, তবু দীপার জীবনটাকে আমি হাহাকারে ভরিয়ে দিতে পারবো না। একটুখানি বিষ তুমি এনে দাও। আমি ওই হতভাগিনীকে খাইয়ে মুখ পাইয়ে দিই। না দিতে পারলাম পেট ভরে দুটো ভাত, না দিতে পারলাম পরনে একখানা ভালো কাপড়। তার ও মরে যাক, আপনি বাস্তব অবস্থাটা একবার উপলব্ধি করে দেখুন। তাদের একমাত্র বিয়ের নামে যার ঘরে ফাঁস পরিয়ে দিতে চাইছে না। আমার যদি স্বামীকে দিন থাকবো, মুখে নয়, এর উত্তর আমি জুতার মাধ্যমে দিতাম তোমার মতো জানোয়ারকে। সামনে কথা বলবেন সিদ্ধার্থ বাবু। বেরিয়ে যাও লম্পট। নইলে কিন্তু সত্যি সত্যি তোমাকে আমি চোখে করবো। আমি পুত্র সন্তান বলে এখনো তোমাকে সহ্য করছি, এখনো দাঁড়িয়ে আছো কখন? আমি জানতে চাই তুমি যাবে কি না। তবে এই অপমান আমি বলবো না। কাল সকালে বাড়ি ছেড়ে অন্য চলে যাবেন, আর যাবার আগে বাড়ি ভাড়াটা পাই টু পাই মিলিয়ে দিয়ে যাবেন। দাঁড়ান নন্দী মশাই, আপনার প্রস্তাবে আমি রাজি আছি। আপনি আমার দাদাকে ছাড়িয়ে আনবার ব্যবস্থা করুন, আমি আপনাকে বিয়ে করব। তুমি ভুল
করছিস মা, তুই ভুল করছিস। সারা জীবন ধরে এই ভুলের মাসুল তোকে দিয়ে যেতে হবে মা। আমি পালঙ্কে শুয়ে হাহাকার করে তুই কাঁদবি। দরকার নেই, দরকার নেই দীপকের মুক্তি। আমাকে জেলে পচে মরু, আমি তো দাদার জন্য আত্মহতি দিচ্ছি বলি। কে বলে, কে বলে তুমি আমায়, তুমি পাষাণ ঠাকুর, তুমি পাষাণ। তুমি তো গীতায় বলেছ পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কোথায় কোথায় তুমি শঙ্খ চক্র গদা পদ্ম ধারে নেমেছ দরবারে এই সমস্ত চক্রান্তকারীতে তুমি ধ্বংস করে দাও। আমি তাহলে আপনি দিন তারিখ ধার্য আজই একটা লক্ষ্য আছে, আর রাত 12টার পর। আমার তো কোনো শুভ কাজে বিলম্ব করা ঠিক নয়, কারণ শাস্ত্রেই যে আছে শুভ সঙ্গীত না, কি বলেন শাশুড়ি মা? আমার আপত্তি নেই, তবে আমার দাদা যেন কালই ছাড়া পায়। আশা করি আমার মনের ইচ্ছেটা সেটা তোমাকে বলতে হবে না, কারণ কর্তব্য সম্পর্কে আমি চিরকালই সচেতন। শাশুড়ি মা শুনবে না, আপনি অযথাই চোখের জল ফেলছেন। শাশুড়ি মা, আপনার মেয়েকে আমি রাজরানি করে রাখবো। হাসিটা কোথায় হবে? ওটা আমার বাড়িতেই হবে, অযথা তোমাদের টাকা খরচ করাতে চাই না। শাশুড়ি মা, যাওয়ার আগে আপনাকে একটা প্রণাম করে দিতে চাই। শাশুড়ি মা, আশীর্বাদ করবেন যেন 100 বছর পর্যন্ত দীপকে তুই চলে যেতে বল, চলে যেতে বল, আমি আর সহ্য করতে পারছি না। শাশুড়ি মা, ওই একটু অসুবিধা হবে, তারপর দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দীপা, আমি তাহলে আছি, বাজার ঘাট সব তো আমাকে নিজের হাতে করতে হবে। কিন্তু শাশুড়ি মা, আপনি কোনো চিন্তা করবেন না। শাশুড়ি মা, ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। দীপা, আমি তাহলে আসছি। দীপা, আসছি। তুই কি করলি হাতু ভাগিনি? তুই কি করলি? এত বিয়ে নয় মা, এত বিয়ে নয়, এত আত্মহত্যা। কেন কেন তুই সম্মত হলি? তোর দাদার না হয় আরো 2 বছর জেল হতো, কিন্তু তোকে যে সারাটা জীবন তুষের আগুনের মতো ধিকি ধিকি চলতে হবে। তুমি অযথাই দুঃখ পাচ্ছ মা। দীপা, মেয়ে হয়ে জন্মেছি, বিয়ে তো একদিন দেবেই তোমরা। হয়তো সেখানে গিয়েও দুঃখ হতো, এতে তবু একটা সান্ত্বনা থাকবে। আমি আমার দাদার জন্য কিছু করতে পারি। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো মা, এর জন্য আমার এতটুকু দুঃখ আর আমি দুঃখই বা পাবো কেন মা? লোকেরা হাতে টাকা আছে, হাতে কাপড়ের অভাবে কোনোদিনই হবে না। বিয়ের পর তুমি হয়তো গিয়ে দেখবে সারা অঙ্গে গয়না পরে আমি রাজরানীর মতো ঘুরছি। ভাবতেও কি যা
দাদা বাড়ি এলে তুমি ওকে সামলানো দিও না, ও হয়তো ঢেকে গিয়ে অনর্থ বাঁধাবে। তুমি তো বোঝো মা, দাদা থাকলে তোমাদের সব আছে, মেয়ে থাকাও যা, না থাকাও তো তাই। আমি 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 নাইও আর মা, আমি নাইও আর মা, নাইও আর আর কত দুঃখ দেবে, আর কত দুঃখ তুমি দিতে চাও দুঃখ, তোমার অভাবের কাছে হবে মাথা নত। তোমার ছোট এক এক করে ঝরে যাক মনের কুসুম প্রবৃত্তি, আমার মনের কুসুম প্রবৃত্তি গুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আমি নীরবে সব সহ্য করে, আমি নীরবে সব আমি কোনদিন স্বপ্নেও ভাবিনি দীপার মতো একটা মেয়ের ওরকম একটা লোকের সঙ্গে বিয়ে হবে। এর নাম বিয়ে নয়, এর নাম ব্যভিচার। যাদের অর্থ আছে, সম্পদ আছে, যারা এই সমাজের মধ্যমণি, তারাই শুধু আনন্দ করে যাবে, গরিবদের প্রতিবাদ করার কোনো সুযোগ থাকবে না। এটাই কি সমাজের অবস্থা? আইন থাকবে এদের নাগালের বাইরে, আর রাষ্ট্র থাকবে উদাসীন, আর নেতারা সব বলবে সব ঠিক আছে। তুমি এসব কথা ভাবো মাইকেল দা? তুমি কি ভাবো রমা? আমি অগান বেকার হয়ে জন্মেছিলাম শয়তানদের ষড়যন্ত্রে, আজ আমি সমাজ বিরোধী ওই কেমন বিপদতা আর ছেড়ে পড়ে পড়ছে একটা নিরাপদ করুন শয়তানদের চক্রান্তে। হ্যাঁ ভাবে, তবে কিসের বিনিময় মুক্তি পাচ্ছে জানো রমা? কিসের বিনিময়? তার একমাত্র বোনের যৌবনের বিনিময়ে। I am so sorry, my dear young sister. এই অশ্লীলতা কথার জন্য আমি তোমার কাছে মাত্রা চাইছি, কিন্তু 20 বছরের একটা তরুণীর সঙ্গে 60 বছরের একটা বৃদ্ধের বিবাহ, এই অশুভ বিবাহকে আমি কিছুতেই মেনে নিতে পারছি না। জানি না দীপকটাও মেনে নেবে কিনা, তবে আমি হলে কি করতাম জানো রমা? ওই দুটোকে একসঙ্গে ধরে গলার টুপি চেপে ধরে একসাথে খুন করে ফাঁসিতে যেতাম, আদালতে দাঁড়িয়ে তার সাথে চিৎকার করে বলতাম, আমি করেছি, কিন্তু কেন করেছি একবার অনুসন্ধান করে দেখুন। জানি রমা, আমার কথাই যে খণ্ডপাত করবে না, কিন্তু রমা এই সমাজটাকে আমি যতই দেখছি ততই আমার হয়ে উঠেছে। হচ্ছে এই মামলাটা আমলের সুন্দর সমাজকে আমি ভেঙে গুড়িয়ে দিই। এর নাম বিয়ে নয়, ব্যভিচার। পুলিশি হত্যা করেছিল তাদের মঙ্গলের জন্য, দীপা তার দাদার জন্য আত্মহত্যা করলো। দীপার স্বপ্ন ছিল সুন্দর সুস্থবান স্বামী, ছোট্ট একটা সাধারণ ছোট সংসার। তোমার মুখ শুকনো কেন? শরীর কি ভালো নেই তোমার? না রে, শরীর ভালোই আছে, তবে চাকরি একটা চাকরি করছিলাম সেটাও আর চলে গেল রে। দীপকের কেসের জন্য তদবির করছিলাম। সঞ্জয় বাবু নাকি মালিককে বলেছে আমাকে চাকরিতে রাখলে এখানে ফ্যাক্টরি রাখাই দায়ী হবে, তাই মালিক বলেন ওই সঞ্জয় বাবুর সাথে বিবাদ করে আমাকে কাজ দেওয়া সম্ভব নয়। সঞ্জয় সেনকে এদেশে না যাও যে তার হুকুমেই সবাইকে চলতে হবে। দেশে কি আইন নেই? দেশে কি মানুষ নেই? আইন
বলছিস না মা? আইন আছে, কিন্তু সে আইন শুধু গরিবদের জন্য। এই সমাজে ধনীর 7 গুণ মাপ। আইনের মুখে যুদ্ধ করে লক্ষ লক্ষ টাকা রোজগার করছে বেআইনি পথে। আইনের রক্ষকরা থেকে চোখ বুঝে থাকে, আর আমরা যদি অন্যায় করি পুলিশ ছুটি টিপে ধরবে। এই তো আমাদের সমাজ। পকেট কারে পেটের গর্তটা বোঝাবার জন্য, চিন্তাই করে নারীর জন্য রাক্ষসটাকে শান্ত রাখবার জন্য। কিন্তু ধরে আছে কোটি কোটি টাকা মুনাফা লুটছে, শুষে দিচ্ছে সাধারণ মানুষের প্রাণরস। ওই তাদের বেলা তো আইনের লম্বা হাতটা এগিয়ে আসে না। তুই দেখেছিস বাবা, দেশের যুব শক্তি এই বৈষম্য ভেড়ে চলতে দেবে না। বর্তমান সমাজ একটা বারুদের রীতিমতো দাঁড়িয়ে আছে। তরুণ সমাজ করে পথ না পেয়ে ওই পথে চলে যাবে। বিনা দোষে আবার চাকরি গেল, কাল থেকে হয়তো নিরম উপবাস। খিদের জ্বালায় আমি যদি পকেট পার হই, চিন্তাই করি, ওই অঘান প্রেক্ষার্থের ধরে নাম দেখাই, তার জন্য কি আমি দেই রে? আমি কোন রকমের চালাতে পারবো দাদা। আর যদি তাই পারি, আমি ওই মানুষের বাড়িতে গিয়ে কাজ করবো। তবু তুমি ও পথে যাবে না দাদা, তুমি ও পথে যাবে না। একই চেহারা হয়েছে তোমার। ওরা কি তোমাকে খেতে দেয়নি? তোমার এই অবস্থা দেখার আগে আমি যদি মরতে পারতাম, আমার কোনো দুঃখ থাকতো না। কেন কেন তুমি আমাদের বাড়িতে এলে? কেন এলে দীপুদা? কেন এলে? বর্দীপা, তারপর কেমন আছিস বল? নরক দর্শন করে এলাম রে শোন। নরক? জেলখানা মানেই তো নরক। আমি হলফ করে বলতে পারি, কোন সৎ মানুষকে যদি 6 মাস জেলের মধ্যে আটকে রাখা হয়, সে একজন পাকা সমাজ বিরোধী হয়ে বেরিয়ে আসবে। আমার কি মনে হয় জানিস, জেলখানা প্রথমে তৈরি হয়েছিল মানুষকে সংশোধনের সুযোগ করে দেওয়ার জন্য। চোর ডাকাত পকেট মার তৈরি করবার কারখানা তো জেলখানা নয়। কিন্তু বস্তুত পক্ষে তাই হচ্ছে রে সোমনা। ওখান থেকে বেরোবার পর মানুষ আর মানুষ থাকে না রে, একটা জানোয়ার বনে যায়। যাই হোক, তুই যে বেকসুর মুক্তি পেয়েছিস সেটাই তোর ভাগ্য। তুই যে ষড়যন্ত্রের শিকার হয়েছিলি, জেল তোর অবধারিত। আমি জানতাম রে সোমনা, ছাড়া আমি পাবই, কারণ আমি তো কোনো অন্যায় করিনি রে। সত্যের সূর্যকে মিথ্যার কুয়াশা দিয়ে ঢেকে রাখা যায় না রে সোমনা, একদিন তা প্রকাশ পাবে। বাড়ি গিয়েছিলি না, আজকে রাতটা তোদের এখানে থেকে কাল ভোরে বাড়ি চলে যাবো। কথা হ্যাঁ রে সোমনা, আমার মা বাবা দীপা এরা সব কেমন আছে জানিস? ভালোই আছে। মা বোধহয় খুব ভেঙে পড়েছে, তাই না রে? বাবা হয়তো বিশ্বাস করেছে আমি সত্যি চিন্তাই করেছি, কিন্তু আমার বোন দীপা কিছুতে বিশ্বাস করবে না, কারণ সে তো তার দাদার অন্তরটাকে আয়নার মতো দেখতে পায়। তবে হ্যাঁ, ওই শালা সঞ্জয় সেনকে আমি কিছুতেই ছাড়বো না। এই অপমানের প্রতিশোধ আমি নেবই। এই 1 মাসের চেহারাটা চুরি করেছো আর তাকানো যাচ্ছে না। আসলে শরীরের উপর তুমি যত্নই নিচ্ছ না। কি করবো বলো, জেল হাজতে তোমার মতো প্রিয়জন তো কেউ ছিল না যে যত্ন করে খেতে দেবে। আসলে মানসিক চিন্তাতে আমার শরীরটা ভেঙে গেছে। ও 2-4 দিন বাড়িতে থাকলে সব ঠিক হয়ে যাবে। তুই মুখার্জি বিশ্রাম করে দেবো। এই চুলটা ধরে দে, আমি এক্ষুনি আসছি। কোথায় যাবি এত রাত্রে? আরে এতদিন বাদে বাড়িতে এলি, শুধু ডাল ভাত কর, তোর মুখে তুলে দেওয়া যায় না। তুই একটু বিশ্রাম কর, আমি বেশি দেরি করবো না রে। আমি যাবো আর আসবো। জানো মামা, জেল হাজতে বসে আমি প্রতিটা দিন শুধু তোমার কথা ভাবতাম। মাঝে মাঝে আমার মনে হতো আজ বুঝি আমার রমা আমার সঙ্গে দেখা করতে আসবে, কিন্তু নিষ্ফল প্রতীক্ষা। একটা দিনও তুমি আমার সঙ্গে দেখা করতে গেলে না রমা।